আচ্ছা ঠিক আছে, তো আজকে আমি তোমাদের সামনে যে টপিকটা নিয়ে এসেছি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে কেমিস্ট্রির সাজেশান 2025-এর। তোমরা ইতিমধ্যে পেয়ে গেছো বায়োলজির লাস্ট মিনিট সাজেশান। তো আমি জাস্ট এতটুকু বলবো, তোমাদের কেমিস্ট্রি যারা পড়েছো, যারা মোটামুটি পড়েছো বা যারা সাজেশানটা পারচেস করেছো, তারপর তোমরা কি করবে সঠিক দিশা পাচ্ছ না যে আমরা কোন চ্যাপ্টার থেকে কী হিসাবে পড়লে আমরা মোটামুটি পাস করে যাব বা আমরা 70-এ 50-এর উপরে বা 60-এর কাছাকাছি নাম্বার পেয়ে যাব। এরকম না যে সাজেশান নিয়ে নিলে তোমরা 70-এ 70 পেয়ে যাবে, এটা কোনোদিনও পসিবল হয় না। তাই আমি তোমাদের উদ্দেশ্যে জাস্ট এতটুকু বলবো, তোমরা যারা সাজেশান পারচেস করেছো টেস্টের আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব, তোমরা ওখানে গিয়ে ভিডিওটা দেখবে। সাজেশানটা ভালো লাগলে, তোমাদের হাতে অতি কম সময় আছে, মাত্র 15 দিন মতো সময় আছে, তোমরা এই 15 দিনে যদি কিছুটা উদ্ধার করতে পারো তাহলে বেটার হয়। এবার আমি তোমাদের একটা কথা বলি জাস্ট, যে তোমাদের আমি লাস্ট মিনিট কেমিস্ট্রির সাজেশানে জাস্ট নিয়ে এসেছি যে একটা অধ্যায় থেকে কতটুকু না পড়লেই হবে না, মানে এমন কিছু টপিক বা এমন কিছু কোশ্চেন আছে যেগুলো তোমাকে করতেই হবে, কারণ এগুলো করলে মোটামুটি তুমি 40 বা 50-এর কাছাকাছি নাম্বার পেয়ে যাবে। আর হচ্ছে যদি এগুলো খুব ভালো করে রপ্ত করো আর সাথে প্রিভিয়াস ইয়ারের সলিউশন করো, তাহলে কিন্তু তোমরা 60-এর মধ্যে থেকে যাবে। ওকে, 60-এর উপরে পেতে হলে তোমাদের কি প্রচুর পরিমাণে খাটতে হবে, তোমাদের একটা ক্যালকুলেশন সলভিং পাওয়ার একটা থাকা দরকার। কিন্তু আমি চ্যাপ্টার ওয়াইজ এমন এমন প্রশ্নগুলো বলে দিব যেগুলো কিন্তু তোমাদের করতে হবে, আর এগুলোই হচ্ছে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, তাহলে চলো তোমাদের এখানে পার্ট এতে আমি ডিসকাস করে দিচ্ছি। প্রথম হচ্ছে তোমাদের যে অধ্যায়টা তোমরা ব্যাক স্ক্রিনে দেখতে পেয়ে যাচ্ছ, যে পদার্থের কঠিন অবস্থা থেকে এই বছর 2025-এর জন্য যেসব প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, আর সাইটে তোমরা দেখে নিবে, স্ক্রিনশট করে নিবে, তোমাদের বইতে সমস্ত প্রশ্নের উত্তর আছে। এবার যারা বলবে যে স্যার হ্যাঁ আমরা এই সাজেশনের পিডিএফটা চাই, আমরা লাস্ট মিনিট সাজেশন আর আপনার পিডিএফ চাই, তারা দেওয়া নাম্বারে মেসেজ করবে। ওকে, একটা নির্দিষ্ট ফিজ রাখা হয়েছে, সেটা পেমেন্ট করার পর সাথে সাথে তোমরা পিডিএফ পেয়ে যাবে। আর যারা চাও যে স্যার আমরা ফ্রি পিডিএফ নিব, আমরা পারচেস করতে পারবো না, আমাদের হাতে সময় নেই, আমরা পড়তে পারবো না, তারা ইউটিউবে যাবে, ওখানে পুরো আমার ভিডিও হাইড করে আমি সাজেশনটা দিয়ে দিয়েছি, তোমরা কি করবে ওটা থেকে স্ক্রিনশট করে নিবে। ওকে, আর তোমরা যারা মোটামুটি বইয়ের সাথে পরিচিত আছো, তারা কি করবে এই প্রশ্নগুলোকে স্ক্রিনশট করবে, উদাহরণে যাবে, এই অঙ্কগুলো আছে তোমাদের থিওরিটিক্যাল পার্ট বইতে আছে, হটসে কোশ্চেন আছে, এইগুলো সলভ করে নাও, দেখবে তোমরা মোটামুটি ভালো নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, এতটুকু বলে দিব, এই সাজেশনটা পড়লে যে 70-এ 70 আশা করবে না। 70-এ 70 পেতে হলে তোমাদের এই লাস্ট মিনিট সাজেশন প্লাস আমার যে 3 মাস আগে যে সাজেশনের ভিডিও আপলোড করেছিলাম ওটার পিডিএফ, আর হচ্ছে তোমাদের এবিটিএ থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো করিয়েছিলাম ওগুলো, আর তোমাদের লাস্টে যেটা থেকে গেলো পিওআইকিউ, এতগুলো করলে তোমরা 70-এ 70 ডিজার্ভ করো। তাহলে চলো প্রথম অধ্যায়টা পদার্থের কঠিন অবস্থা আলোচনা করি। এখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, পদার্থের কঠিন অবস্থা থেকে 3 মার্কের প্রশ্ন থাকে, মানে 3 মার্কের একটা বড় প্রশ্ন থাকে, বাকি তো 2টা শর্ট কোশ্চেন থাকে, ওটা বাদ দাও, শর্ট কোশ্চেন তো সবাই পেরে যাবে এমসিকিউ এসিকিউ। আর হচ্ছে যে 3 মার্কের প্রশ্নের জন্য এই চ্যাপ্টারটা দায়ী, ওটা হচ্ছে এখানে একটা থিওরিটিক্যাল পার্ট থাকে আর একটা হচ্ছে ম্যাথ থাকে। এবার ম্যাথ কোথা থেকে আসবে আর থিওরিটিক্যাল পার্ট কোনটা আসবে ওটাও তোমাদের বলে দিচ্ছি। দেখো, সরল বা ঘনকাকার, মানে যেটা সরল ঘনকাকার আছে আর পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার, একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয়, দুটো করে রাখবে, একটা চলে আসবে। আর যদি কেউ এটা না করবে, সে যদি করতে চায় অঙ্ক, তাহলে ρ = Zm/Na³, মানে কঠিন পদার্থের ঘনত্ব নির্ণয় বা ওর যে আণবিক ভর নির্ণয় বা ওই যে কিনারা দৈর্ঘ্য নির্ণয়, এখান থেকে তোমরা এই সূত্র থেকে তোমাদের অঙ্ক আসবে অধ্যায় থেকে, কি ρ = Zm/Na³। এই অঙ্কটাও তোমরা উদাহরণে একটা অঙ্ক করলে তোমরা সবগুলো পেরে যাবে, কিন্তু তোমাদের এখানে একটা ধারণা থাকা দরকার, ন্যানোমিটার, পিকোমিটার, অ্যামস্ট্রং সম্বন্ধে ধারণা থাকা দরকার, নাহলে কি হবে তোমাদের মান বসাতে ভুল হয়ে যাবে। ক্লিয়ার? এবার দেখো আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক থাকে, এই সূত্র বাদ দিয়েও একটা ইম্পর্টেন্ট অঙ্ক থাকে, সেটা হচ্ছে যে রাসায়নিক যৌগের সংকেত লিখতে, যৌগের কোনো একটা দিয়ে দিবে, দিয়ে বলবে যৌগটির সংকেত নির্ণয় করো। একটা অঙ্ক যেমন তোমাদের সামনে তুলে ধরছি, এক্স ও ওয়াই মৌল দুটির সমন্বয়ে গঠিত একটা কেলাসার যৌগে ওয়াই পরমাণুগুলি ঘনকাকার সন্নিবেশ মানে সিসিপি গঠন করে, যদি উক্ত সন্নিবেশের অর্ধেক সংখ্যক চতুস্থলিকীয় ফাঁক এক্স পরমাণুগুলি দ্বারা অধিকৃত থাকে, তবে যৌগটির রাসায়নিক সংকেত নির্ণয় করো। তোমরা উদাহরণে আছে তোমাদের অঙ্ক ছায়ার বইতে, আমি বেশি ডিজার্ভ করছি যেগুলো তোমাদের বলছি, আমি যেগুলো ছায়ার বই থেকে প্রশ্ন উত্তরগুলো বেশিরভাগই গিয়ে আছে, তোমাদের পেজ নাম্বারও আমি দেখিয়ে দিব, ওই পেজ নাম্বারে ছায়ার বইতে আছে। ওকে, খুবই স্ট্যান্ডার্ড বই, এখান থেকে তোমরা করবে।
তারপরে আমি তোমাদের একটা কথা বলি, শর্ট কোশ্চেনের জন্য তোমরা কী করবে, শর্ট কোশ্চেনের জন্য পড়বে তোমরা শর্টকি ত্রুটি আর ফ্র্যাঙ্কেল ত্রুটি ডিফারেন্স পড়বে। শর্টকি ত্রুটি আর ফ্র্যাঙ্কেল ত্রুটি ডিফারেন্স পড়লে ওখানে কিন্তু অ্যানায়ন জনিত শূন্যতা, ক্যাটায়নিক জনিত শূন্যতা এগুলো কিন্তু আরামসে তোমরা পেরে যাবে। অ্যাবসেন্টার কি কঠিন জেটনকে উত্তপ্ত করলে হলুদ বর্ণ ধারণ করে কেন, ওটা পড়বে। এন টাইপ পি টাইপ অর্ধপরিবাহী পড়বে। আর তোমাদের যে চৌম্বক ধর্ম আছে না, প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক এগুলোও পড়বে উদাহরণসহ। আর লাস্টে পড়বে একক কোষ কি। আর হচ্ছে তোমরা এমসিকিউ এর জন্য ক্লাসের শ্রেণীবিন্যাস যেটা ট্রাইক্লিনিক টেট্রাগোনাল এগুলো আছে না, ওখান থেকে একটা পড়বে যে আলফা বিটা গামার মান, এবিসির মান ওটা কত, আর ব্রাভেস লেটিস ওইটা পড়ে রাখবে। ওকে, তাহলে এই যে পদার্থের কঠিন অবস্থা, এই অধ্যায় থেকে তোমরা টোটাল এতগুলো প্রশ্ন করলে কিন্তু এখান থেকে তোমরা এমসিকিউ এসিকিউ যে 5 নম্বরের টোটাল প্রশ্ন থাকবে এই অধ্যায়ে সবগুলো পেয়ে যাবে। এর বাইরে এই অধ্যায় আর কোনো পড়ার দরকার নেই। ওকে, পরে তোমাদের সেকেন্ড যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে দ্রবণ। ওকে, তোমরা দেখতে পাচ্ছ দ্রবণ। এবার দ্রবণ হচ্ছে একটা বড় চ্যাপ্টার, এখান থেকে একটা অঙ্ক থাকে আর থিওরি থাকে, অথবাতে থাকে। এবার হচ্ছে আমি তোমাদের অঙ্কও বলে দিব কোথা থেকে আসবে, আর থিওরিটাও বলে দিচ্ছি। তোমরা থিওরিতে বেশি জোর দাও, কারণ অঙ্ক তো সহজ, কারণ অঙ্ক যে আছে তোমরা একটা উদাহরণ করলে আরেকটা করতে পারবে, কিন্তু থিওরি মুখস্থ না করলে তোমরা পারবে না। তাহলে আমি তোমাদের এখানে বলে দিচ্ছি দ্রবণ থেকে তোমরা কী কী পড়বে। তাহলে যেটা আসেনি প্রশ্ন, বিগত 2-3 বছর এই প্রশ্নটা আসেনি, উদ্বায়ী দ্রাব আর দ্রাবকে দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র আর লেখচিত্র, ওটা কিন্তু করে রাখবে। হেনরির সূত্র, তার প্রযোজ্যতা পড়বে। আদর্শ দ্রবণ অনাদর্শ দ্রবণের পার্থক্য পড়বে। এজিওট্রপিক মিশ্রণ কাকে বলে উদাহরণ সহ করবে। অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান হোফের সূত্রগুলি করবে, C=πRT। আইসোটোনিক হাইপারটোনিক দ্রবণ পড়বে। আর এখানে যে লোহিত রক্তকণিকা এতে দিলে বা কিশমিশ জলে গুলে যায়, মানে দিলে যে ফুলে যায়, তো এই যে এইখানে এই টাইপের যে প্রশ্নগুলো আছে, বা উচ্চ রক্তচাপ রোগীকে নুন খাওয়ার পরামর্শ দেন না কেন, এই সব যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু তোমরা করবে। আর হচ্ছে গার্গিল করলে নুন জল দিতে হয় কেন, গলায় যদি ব্যথা হয়, তাহলে এখানে ওই আইসোটোনিক হাইপারটোনিকের ব্যাপার থাকে, উদাহরণ তোমাকে করতে হবে। অভিস্রবণের উদাহরণ আর বিপরীত অভিস্রবণ, যেটা এতগুলো তোমরা জিনিস এখানে করবে। ওকে, এবার তোমাদের আমি বলে দিই আর কিছুগুলো জিনিস করতে হবে। মোলালিটি দ্রবণের সংখ্যাগত ধর্ম, আর কেবি আর কেএফ দুটো ধ্রুবক আছে। ওকে, হিমাঙ্ক রোধক দ্রবণ কি, এতগুলো করবে। মানবদেহে লোহিত রক্তকণিকা, ওই প্রশ্নকে আবার দিয়েছি। মানবদেহে লোহিত রক্তকণিকাকে প্রথম হচ্ছে 1% NaCl, তারপর বলছে 0.5% NaCl দ্রবণে রাখা হলে কী ঘটবে, ওটা করবে। জলের হিমাঙ্ক ধ্রুবক 1.86 কেলভিন কিলোজুল মল ইনভার্স বলতে কী বোঝে, ওটা করবে। আর ম্যাথ তোমাদের এই অধ্যায় থেকে করতে হবে। এই অধ্যায় থেকে তোমরা এখানে প্রবলেমগুলো কোত্থেকে পাবে, তোমাদের ছায়া বইতে উদাহরণ আছে। এবার এখানে কেএফ কেবি দিয়ে একটা অঙ্ক করে নিবে, আর রাউল্টের সূত্র দিয়ে একটা অঙ্ক করবে, C=πRT দিয়ে একটা অঙ্ক করবে, আর কোনো অঙ্ক করার দরকার নেই। ওকে, বাষ্পচাপ আর স্ফুটনাঙ্ক উন্নয়ন থেকে অঙ্ক অবশ্যই করবে, কারণ ওইখান থেকে অঙ্ক আসে। আর যদি অতিরিক্ত তাড়া থাকে তাহলে এইগুলো করলে হবে। আর যদি তোমাদের হাতে সময় আছে, তোমরা রিভাইজ করেছো, তাহলে মোলারিটির যে সম্পর্ক দিয়ে অঙ্ক আছে ওটা একটু করে রাখবে। ওকে, তাহলে দ্রবণ থেকে টোটাল এতগুলো করবে। এবার পরবর্তী যে অধ্যায় আছে তড়িৎ রসায়ন, এই অধ্যায় থেকেও একটা অঙ্ক আসে। তাহলে তোমাদের কোন কোন অধ্যায় থেকে কিন্তু অঙ্ক আসে অথবাতে থাকে, এটা একটু মাথায় রাখতে হবে। তো আমি তোমাদের বলে দিই, তড়িৎ রসায়ন থেকে তোমরা প্রথম থিওরি কী কী করবে আর অঙ্ক কী ধরনের করবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, থিওরি এখান থেকে এবছরের জন্য সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে লবণ সেতুর কাজ পড়বে, আর ∆G=-NF(ECl) এর তাৎপর্য পড়বে, আর হচ্ছে নান্সের সমীকরণ থেকে একটা ম্যাথ করতে হবে তোমাদের। ওকে, কারণ যে দুটি কোষ দিয়ে দিবে, গ্যালভানীয় কোষ দিয়ে, ওখান থেকে তোমার নির্ণয় করতে হবে, ECl এর মান নির্ণয় করতে হবে। তারপরে হচ্ছে তোমরা করবে কলরাসের সূত্র, তার প্রয়োগ থেকে একটা অঙ্ক করবে। জ্বালানি কোষ কি ওর বিক্রিয়াগুলো, হাইড্রোজেন অক্সিজেন জ্বালানি কোষের বিক্রিয়াটা করবে। আর তোমরা কি করবে, এখান থেকে কোনো দ্রাবের মোলার পরিবাহিতা আর দ্রবণের আপেক্ষিক পরিবাহিতার মধ্যে সম্পর্কটা করবে। এবার এখানে তোমাদের এখানে বলে দিচ্ছি, তোমাদের EN আর F এর মধ্যে সম্পর্কটা করবে। মোলার পরিবাহিতা একক, মোলার পরিবাহিতা কী তার একক, কোষ ধ্রুবক কী তার একক, তুলাঙ্ক পরিবাহিতা কী তার একক। আর হচ্ছে রাসায়নিক তুলাঙ্ক আর এমনি তুলাঙ্কর মধ্যে সম্পর্কটা করবে। অ্যালুমিনিয়াম Al3+ আয়ন দ্বারা প্রবাহিত তড়িতের পরিমাণ কত কুলম্ব, ওকে, আর কত ফ্যারাডে, ওটা নির্ণয় করবে। এটা কিন্তু পরীক্ষায় আসবে একটা শর্ট প্রশ্ন। এখানে Al3+ দিয়েছে, ওখানে আরও কিছু দিয়ে দিবে। ওকে, তো এগুলো থেকে প্রবাহিত তড়িতের পরিমাণটা বা আধানের পরিমাণ নির্ণয় করতে আসবে। দুটো অঙ্ক তোমাদের সুবিধার্থে দিয়ে দিয়েছি, একটা NH4Cl NaOH আর NaCl এর অসীম লঘুতায় তুলাঙ্ক পরিবাহিতা যদি 129.8, 217.4, 108.98 সিমেন্স সেমি স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট -1, অসীম লঘুতায় NH4OH এর তুলাঙ্ক পরিবাহিতার মান, কলরাসের সূত্র থেকে অঙ্ক আছে, কলরাসের স্বাধীন সঞ্চালন সূত্রটা করে রাখবে। আরেকটা এখানে দিয়েছি অঙ্কটা, দেখো তোমরা, যে 10 এম্পিয়ার তড়িৎ 15 মিনিট ধরে AgNO3 দ্রবণের মধ্যে চালনা করলে
10.14 × 10⁻³ কেজি সিলভার সঞ্চিত হয়, সিলভারের তুলাঙ্ক ভার কত? তাহলে তড়িৎ রসায়ন থেকে তোমরা এইগুলো করবে, আর তোমাদের বইতে নান্সের সমীকরণ থেকে একটা ম্যাথ করে নিবে। ওকে, তাহলে এটা তড়িৎ রসায়ন অধ্যায়টা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। আমি বলছি এইগুলো করে যাও, শেষ লাস্ট মিনিট সাজেশন এইগুলো করো। এগুলো ছাড়া তোমাদের উপায় নেই। তোমরা বলছো যে এগুলো আমরা করবো না, তাহলে তোমরা থিওরি পড়বে, কীটা থিওরি পড়বে তবে? তো এগুলো তোমাদের অবশ্যই করতে হবে। তোমরা একটু আপাতত চিন্তাভাবনা করে এই প্রশ্নগুলো, কিছু না পারলে এই প্রশ্নগুলো যদি এর উত্তর না পাচ্ছ বইতে খুঁজে নিবে। যদি খোঁজার না টাইম হচ্ছে, তোমরা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, পিডিএফটা তোমরা কালেক্ট করে নিবে। কারণ তোমাদের কাছে এই সময় লাস্ট মুহূর্তে তোমাদের কেমিস্ট্রিতে ভালো নাম্বার তুলতে হবে। এই কারণে যদি কোনো কারণে ফিজিক্সের পরীক্ষা খারাপ হয়ে যায়, বায়োলজি যদি সারা বছর না পড়েছো, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। ওকে, কারণ ফিজিক্স কেমিস্ট্রি দুটো খারাপ হয়ে গেলে তখন রেজাল্ট খারাপ হয়ে যাবে। তাহলে একটা মাথায় রাখে, একটা বড় সাবজেক্ট হতে দাও, একটাকে এমনি ছেড়ে দাও না। ওকে, তো তোমরা পিডিএফটা কালেক্ট করে নাও অতি অবশ্যই। এবার হচ্ছে একটা ইম্পর্টেন্ট আর একটা খুব সহজ একটা অধ্যায় আছে, সেটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স, রাসায়নিক গতিবিদ্যা। এখান থেকে 5 নাম্বার আসে। তাহলে যে 3টা 5 নম্বরের প্রশ্ন আসে তার জন্য একটা হচ্ছে দায়ী তোমার রাসায়নিক গতিবিদ্যা। এই অধ্যায় থেকে 5 নাম্বার আমি চাই সবাই 5-এ 5 পাক, আর এটা অবশ্যই পাবে। এই অধ্যায় থেকে সবথেকে কম প্রশ্ন দিয়েছি, আর প্রশ্ন অবশ্যই লেগে যাবে। এবছরের জন্য সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে শূন্যক্রম বিক্রিয়া সমাকলিত রূপ, তার অর্ধজীবনকাল করে নিবে। 215 পেজে আছে, ক্লিয়ার। আর যদি কেউ রিস্ক না নিতে চাও, তাহলে সে পড়বে প্রথম ক্রম বিক্রিয়া সমাকলিত রূপ, অর্ধজীবনকাল ইচ্ছে হলে করবে। আর একটা জিনিস করে নিবে, প্রথম ক্রম বিক্রিয়া কখনো সম্পূর্ণ হয় না, এটা প্রমাণ করো। ওকে, তারপরে এর সাথে পড়বে ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া কী এর উদাহরণ পড়বে। ম্যাথ এখান থেকে আসবে, একটা 3 মার্কের আসবে বা 2 মার্কের আসবে। সেই দুটো থিওরি থেকে, ওই দুটো থিওরি থেকে ম্যাথ আসে। একটা হচ্ছে লগ অফ K2 K1 = EA/2.303R × T2 - T1/T1 T2। এটা হচ্ছে তোমার আরহেনিয়াসের সমীকরণ দিয়ে একটা অঙ্ক আছে। আরেকটা অঙ্ক আছে তোমাদের যে প্রথম ক্রম বিক্রিয়া সমাকলিত রূপ থেকে যেটা বেরিয়েছে, K = 2.303/T log of A/A - X। ওকে, তাহলে এই দুটো যে থিওরি আছে, এই দুটো থিওরি থেকে কিন্তু তোমাদের ম্যাথ আসে, আর তোমাদের ম্যাথ করতেই হবে। এবার তোমরা শর্ট প্রশ্ন এখান থেকে কী করবে, বিক্রিয়ার হার ধ্রুবকের সম্পর্ক, বিক্রিয়ার আণবিকতা আর বিক্রিয়ার ক্রমের মধ্যে যে পার্থক্য আছে ওটা করবে। বিক্রিয়ার ক্রম কী আর এটা কীভাবে নির্ণয় করবে, যে এটা প্রথম ক্রম বিক্রিয়া না, এটা এর যে অর্ডার অফ রিঅ্যাকশন, এরম 2 না 3 না 1, এগুলো নির্ণয় করতে হবে। একটা উদাহরণ থেকে করে নিবে। বিক্রিয়ার উষ্ণাঙ্ক গুণাঙ্ক আর আরহেনিয়াসের সমীকরণ করবে। সক্রিয়করণ শক্তির ধারণা দিবে, সক্রিয়করণ শক্তি কাকে বলে। আর লাস্ট তোমরা বিক্রিয়া হারের সংঘর্ষ তত্ত্ব পারলে একটু পড়ে নিবে 1 নম্বরের জন্য। তাহলে রাসায়নিক গতিবিদ্যা থেকে এইগুলো করে নিলে তোমরা 5 নাম্বার হাতের মুঠে পেয়ে যাবে। এক একটা নাম্বার তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। প্রশ্ন তো অনেক বেশি হচ্ছে না, প্রশ্ন হচ্ছে 70 মার্কের। আর তোমাদের এখানে 70-এর মধ্যে নাম্বার তুলতে হবে, প্র্যাকটিক্যালের কথা বাদ দাও। তোমাদের এখানে পাস করতে হবে, ভালো নাম্বার পেতে হবে। 40 এখান থেকে পেয়ে যদি যাও, তাহলে ওখানে 30 হয়ে যাবে 70। ওকে, তাহলে 40-এর জন্য এইগুলো পড়লেই এনাফ। কী বললাম, বুঝেছো? আর যদি চাও পুরো 70-এ 70 বা 70-এ 60-এর উপরে, পুরো 70 তো আশা করা যায় না। এই কারণে সাজেশন থেকে পুরো কমন হয় না। সাজেশন থেকে এটাই কমন হবে, মোটামুটি আমরা 60-এর আশা রাখতে পারি 70-এর মধ্যে। আর তোমরা যদি 70-এ 70 পেতে যাও, তাহলে তোমাদের এবিটি এর কিছু প্রশ্ন করতে হবে। তোমাদের ওই যে রেডি স্টাডি মতো সাজেশন বই থেকে করতে হবে। তোমাদের করতে হবে সম্রাটের বই থেকে কিছু কোশ্চেন কপি করতে হবে। তোমাদের করতে হবে বইয়ের উদাহরণগুলো করতে হবে। এত কিছু করার পর তোমরা 70-এ 70 ডিজার্ভ করো। কারণ হচ্ছে কিছুগুলো চ্যাপ্টার আছে পুরো থিওরিটিক্যালি আছে, ওগুলো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, পি ব্লক ডিএফ ব্লক ওই টাইপেরগুলো। ওকে, তাহলে চলো পরে একটা এখান থেকে 4 নাম্বার আছে টোটাল। 1 মার্কের 2টো আছে, 2 মার্কের একটা আছে, কিন্তু এখান থেকে একটু বেশি প্রশ্ন পড়তে হবে তোমরা। কিন্তু সাজেশন ভিত্তিক এতগুলো পড়লেই হয়ে যাবে। পৃষ্ঠতলীয় রসায়ন থেকে সবই প্রশ্ন ঢুকে দিয়েছি, তোমরা কী করবে, স্টার মার্কগুলো করে নিবে। তাহলে আমি তোমাদের বলছি একটু দেখো, পৃষ্ঠতলীয় রসায়ন থেকে কী করবে। অধিশোষণ একটা পৃষ্ঠতলীয় ঘটনা, ওটা 265 পেজে আছে। যেখানে পেজ নাম্বার বলছি ওর পরপর ছায়ার বইতে পুরো আছে। ভৌত অধিশোষণ রাসায়নিক অধিশোষণের মধ্যে পার্থক্য করবে। অনুঘটক বিষ, ঋণাত্মক অনুঘটক, সমসত্ব অসমসত্ব অনুঘটন কী উদাহরণ, আকৃতিগত বর্ণাত্মক অনুঘটনটা কী ওটা পড়বে। কলোয়েড, সল, গোল্ড সল, এরোসল, জেল, ইমালশন, ফোম, দ্রাবক আকর্ষী, দ্রাবক বিকর্ষী, আর হচ্ছে মিশেল, সিএমসি, এতগুলো করে নিবে। পৃষ্ঠতল সক্রিয় পদার্থ কাকে বলে, কেটাইনিক আর এনায়িক পৃষ্ঠতল সক্রিয় পদার্থের উদাহরণ করবে। অপলয়ন কাকে বলে, ডায়ালাইসিস কি আর এর উদাহরণটা করবে। টিন্ডাল প্রভাব কি, ব্রাউনীয় গতি শর্ট প্রশ্নের জন্য করবে। কেটাফোরেসিস, এনাফোরেসিস, সমতলিত বিন্দু 1 মার্কের জন্য করবে। হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা এবছর ইম্পর্টেন্ট প্রশ্ন। হিমোগ্লোবিন না হলে স্টার্চের স্বর্ণ সংখ্যা 0.03 অর্থ কি ওটা করবে। সংরক্ষক কলোয়েড কি, ফ্রন্টলিসের অধিশোষণ সূত্রটা আসেনি একবারও, কিন্তু একটু লেখচিত্রটা দেখে রাখবে। সুলজাহাটি নিয়মটা একটু দেখে রাখবে। জল বিশোধন করতে পটাশ এলাম মানে ফটকিরি ব্যবহার করা কোন। এই যেই কয়েকটা প্রশ্ন এখানে আছে, এদিকে 8টা, ওদিকে 3-4টা আছে, তো 15-16টা প্রশ্ন পৃষ্ঠতলীয় রসায়ন থেকে তোমরা রেডি করে নিবে। এই অধ্যায়টা কঠিন নয়, এটা হচ্ছে সহজ অধ্যায়, এটা আরামসে হয়ে যাবে। কি বললাম, বুঝেছো?
পরে যে তোমাদের অধ্যায়টা আছে এটা হচ্ছে খুবই জটিল অধ্যায়, কারণ এটা থিওরিটিক্যাল পার্ট। পি ব্লকের মতো এটাও একটা জটিল চ্যাপ্টার। এটা থেকে তোমাদের রিয়াকশান করতে হয়, এটা থেকে তোমাদের প্রশ্ন উত্তর মুখস্থ করতে হয়, এটা থেকে একটু বুঝতে হয়, সময় বেশি দিতে হয়। চ্যাপ্টার বড় আছে কিন্তু এটা থেকে প্রপার সাজেশন তোমাদের দরকার। আর বায়োচাম তোমাদের জন্য অলরেডি কী করে এই জন্য প্রপার সাজেশন নিয়ে আসে, যাতে তোমরা এইগুলো পড়ে আপাতত কী করে মোটামুটি একটা নাম্বার পেয়ে যেতে পারো। ওকে, মোটামুটি কিছু না পড়ার চেয়ে কিছু পড়া ভালো। তাহলে মৌলের পৃথকীকরণ নীতি এই যে একটা কঠিন চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টার থেকে তোমাদের এই প্রশ্নগুলো করতেই হবে। ওকে, এইগুলো করলে তোমরা কমন পেয়ে যাবে। এখান থেকেও 3 মার্কের প্রশ্ন থাকে। এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, একটা ভালো নাম্বার আছে এখান থেকে। তোমরা এখান থেকে পড়ার জন্য কী কী পড়বে? থার্মিট মিশ্রণ কী এর ব্যবহার পড়বে, শত বিজারণ পদ্ধতির নীতিটা পড়বে, কার্বন বিজারণ পদ্ধতিতে ক্ষারীয় ধাতুগুলিকে নিষ্কাশন করা যায় না কেন, আর ব্লিস্টার কপার কী ওটা পড়বে, ক্ষারীয় আর আম্লিক বিকারকের উদাহরণ পড়বে, বায়ার পদ্ধতিতে বক্সাইড থেকে অ্যালুমিনিয়াম প্রস্তুতির সমীকরণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আর তোমরা জিঙ্ক ব্লেন্ড আকরিকে কার্বন বিজারণের আগে তাপজারিত করা হয় কেন এটা পড়বে, স্পাইস জেল কী এর ভূমিকা পড়বে, মারুচুল্লিতে অক্সাইডের বিজারণ দ্বারা লোহা নিষ্কাশনের ক্ষেত্রে বায়ু প্রবাহের প্রয়োজনীয়তা এটা পড়বে, অ্যাসিড বেসিমার পদ্ধতিতে লোহা বিশুদ্ধিকরণের সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়াগুলি লিখতে ওটা বিক্রিয়াগুলি করবে, কার্বন বিজারণ পদ্ধতিতে Al2O3 থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায় না কেন ওটা পড়বে, আর ইলিংহামের লেখচিত্র থেকে একটা শর্ট প্রশ্ন পড়ে নিবে। তাহলে মৌলের পৃথকীকরণের সাধারণ নীতি আর পদ্ধতি থেকে এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়ে গেলে তোমাদের আর কোনো চাপ থাকবে না। পরীক্ষায় যা কিছু প্রশ্ন আসবে এরই ভিতর থেকে আসবে, আর তোমরা পড়ে গেলে এই প্রশ্নগুলোই লিখে আসবে। মোটামুটি লিখে আসবে এই প্রশ্নগুলো, রিয়াকশানগুলো ওই ঘুরিয়ে ফিরিয়ে ওইগুলোই আছে। তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে পড়ে নাও। একটা ডেঞ্জারাস আর সবথেকে কঠিন চ্যাপ্টার আর সবথেকে বেশি প্রশ্ন আর সবথেকে বেশি নাম্বার যে চ্যাপ্টার থেকে আসে সেটা হচ্ছে পি ব্লক এলিমেন্ট। এটা একটা কঠিন চ্যাপ্টার, এটা থেকে সাজেশন তোমাদের কিন্তু অবশ্যই লাগবে, আর তোমাদের এগুলো করতেই হবে। এগুলো করার পরও তোমাদের পিওয়াইকিউ করতে হবে পি ব্লক থেকে, তবে গিয়ে তোমরা পি ব্লক থেকে কমন পাবে। ওকে, এবার তোমরা তোমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে, যা কিছু প্রবলেম হবে তোমরা শেয়ার করবে, আর তোমাদের এর সাজেশনের পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। ওকে, তাহলে দেখো পি ব্লক এলিমেন্ট থেকে তোমরা পড়বে NO2 আর N2 এর মধ্যে কোনটি বেশি ধ্রুবীয় আর কেন। সমীকরণ কিছু একটা আসে 2 মার্কের, পি ব্লক যে 5 মার্কের প্রশ্ন আসে এখানে হচ্ছে পুরো ডাইরেক্ট 5 আসে না, 2+3 বা 2+1+2 এইরকম আসে। তাহলে একটা 2 এর জন্য তোমাকে কী করতে হবে? সমীকরণ করতে হবে। সাদা ফসফরাস কী হয়েছে, দুবার একই কথা এসে গেল। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে সাদা ফসফরাসের সঙ্গে AgNO3 জলীয় দ্রবণের বিক্রিয়া এটা করবে। সোডিয়াম নাইট্রেট ও জিঙ্ক গুঁড়োর মিশ্রণকে কৌষ্টিক সোডা জলীয় দ্রবণের সঙ্গে উত্তপ্ত করতে কী রাসায়নিক সমীকরণ ঘটে ওটা লিখবে। ফসফরাসের সাথে ঘন নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ওটা করবে। PH3 কে AgNO3 দ্রাবকের মধ্যে চালনা করলে কী ঘটবে ওটা করবে। NaCl কে MnO2 এর উপস্থিতিতে গাঢ় H2SO4 সহযোগে উত্তপ্ত করা হলো, তারপর কী ঘটবে সমীকরণ সহ লিখবে। কপার পাইরাইডসকে বায়ুতে উত্তপ্ত করা হলো এবং উৎপন্ন গ্যাসকে Br2 এর জলীয় দ্রবণে চালনা করলে কী ঘটবে ওটা লিখবে। PCl5 বাতাসে উবে যায়। FeCl3 যৌগের অস্তিত্ব থাকলেও FeI3 কেন থাকে না? একটা তো থাকে, এই টাইপের একটা প্রশ্ন থাকবে, এর অস্তিত্ব থাকলে তার নেই কেন। তারপর হচ্ছে বিক্রিয়ার সাহায্যে দেখাও যে SO2 জারক ও বিজারক রূপে কাজ করে। আর ট্রেলিং অফ মার্কারি বলতে কী বোঝো। লাস্ট একটা প্রশ্ন পড়বে SF6 এর অস্তিত্ব আছে কিন্তু SH6 এর অস্তিত্ব নেই কেন। আর এখানে দিয়েছি ক্লোরিন মানে Cl2 ও SO2 এর বিরঞ্জন ধর্মে তুলনা করো, Ki এর সঙ্গে ঘন H2SO4 গরম করে HI প্রস্তুত করা যায় কেন। এছাড়াও তোমরা পড়বে কিছুগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আরও আছে, সেগুলো পিডিএফের মধ্যে দেওয়া আছে। পি ব্লক থেকে তোমাদের বেশি প্রশ্ন পড়তে হবে, মোটামুটি এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এখান থেকে একটা 1 নম্বরে আসে কী আসে বলে দিই, গঠন, যেমন H2SO4 এর গঠন। ওকে, এইরকম কিছুগুলো PCl5 এর গঠন, আর হচ্ছে XeO4 Xe2O4 Xe2O5 এই টাইপের একটা গঠন আসে। ওকে, জ্যাননের একটা গঠন আসবে, আর ওর হচ্ছে আকৃতিটা কেমন। তাহলে আমি তোমাদের জাস্ট এতটুকু বলি, তোমরা যারা চাও কেমিস্ট্রিতে ভালো নাম্বার 60-এর উপর নাম্বার পেতে, তাদের জন্য এই লাস্ট মিনিট সাজেশনটা ছিল। এটা পার্ট 1-এ আমি ডিসকাস করে দিয়েছি পি ব্লক অবধি, বাকি একটা পার্টে পুরোটা ডিসকাস করে দিব। এতটুকু আমি বলতে পারি, অর্গানিক তোমরা আমার পিডিএফ থেকে ফুল কমন পেয়ে যাবে। ওই যে 20-22টা পেজ আছে, ওই অর্গানিকটা করলে তোমাদের এনাফ। তো যারা টেস্টের আগে থেকে পিডিএফ নিয়েছে ওদের জাস্ট আমি এতটুকু বলবো, তোমরা শুধু প্র্যাকটিস করে যাও। আর যারা এখনও পিডিএফ কালেক্ট করোনি, এখনও সময় আছে, তোমরা পিডিএফটা কালেক্ট করে নাও। আর যারা বলবে স্যার আমরা 100 টাকা খরচ করে পিডিএফ কালেক্ট করতে পারবো না, আমাদের হাতে সময় নেই, তারা কি করবে, সাজেশনটা নিয়ে তোমরা নিজেরাই উত্তরগুলো খুঁজে নাও। ওকে, আর সাজেশনটার পুরো অ্যান্সারগুলোও দেখানো আছে, তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে তোমাদের সাজেশনে পুরো প্রশ্ন উত্তর দেখানো ছিল, তোমরা ওখান থেকে স্ক্রিনশট করে নিজেরা পিডিএফ বানিয়ে নিতে পারো। তো ঠিক আছে, তোমাদের জন্য আজকের যে ভিডিওটা ছিল এতদূর ছিল। তো কেমিস্ট্রিতে তোমরা কেমিস্ট্রির সাজেশন চিৎকার করছিল, আমি জাস্ট বলবো এইগুলো করলেই তোমাদের এনাফ। ওকে, তো তোমাদের জন্য কেমিস্ট্রির সাজেশন যেটা নিয়ে এসেছিলাম তোমরা ওটা দেখতে পেয়ে গেছো। এবার তোমরা লাস্ট মিনিট সাজেশনে এগুলো স্ক্রিনশট করে নিবে, ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে, ভালো থেকো, বেস্ট অফ লাক। ওকে।